আজকের ঘটনাটা পুনর্জন্মের। আমি জানি আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই পুনর্জন্মের যে ব্যাপারটা আছে সেটাকে একদমই আজগুবি ব্যাপার বলে ভাবতে পারেন, কিন্তু আজকে যে ঘটনাটার কথা বলবো সেটা একদম বাস্তব ঘটনা। এবং এই ঘটনাটা সামহাও আপনার শোনার পর মনে হবে যে আমাদের জানার তো একটা লিমিট আছে, সেই লিমিটের বাইরেও অনেক কিছু থাকে। তো সেই হিসাবে আপনি এই পুনর্জন্মের কাহিনীটা শুনে বিচার করবেন এবং কমেন্ট বক্সে বলবেন যে সত্যি সত্যি কি পুনর্জন্ম বলে কিছু আছে, না সবটাই ভাওতাবাজি। আজকের যে ঘটনাটা হচ্ছে সেটা সুমিত্রা ঠাকুর এবং শিবা ত্রিপাঠীর ঘটনা, এবং কিভাবে তাদের লাইফ অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যায়, কিভাবে ৪৫ মিনিটের মধ্যে একটা মানুষ মরে গিয়ে আবার বেঁচে ওঠে, কি করে একটা মানুষ তার পুনর্জন্ম হয়ে সে তার খুনিদেরকে ধরিয়ে দিতে পারে। এই সমস্ত কিছুর প্রমাণ আজকে এই ঘটনার মাধ্যমে আপনি সামহাও পাবেন। আজকের ঘটনাটা আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি ইন্টারনেটে শিবা ত্রিপাঠী কেস অথবা সুমিত্রা ঠাকুর কেস এই হিসাবে যদি সার্চ করেন একাধিক আর্টিকেল পাবেন। এবং এর সাথে সাথেই এই যে পুনর্জন্মের ঘটনাটা আছে এইটা পৃথিবীতে এমন একমাত্র ঘটনা যেটা আমেরিকার একটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি, যার নাম হলো ভার্জিনিয়া ইউনিভার্সিটি, সেখান থেকে প্রফেসররা ভারতে এসে এটাকে অফিসিয়ালি বলে যে পৃথিবীতে ঘটে যাওয়া একমাত্র তাদের মতে সত্য পুনর্জন্মের ঘটনা হচ্ছে এটা। এইবার চলুন আমরা ঘটনার দিকে এগোই, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। দুটো ঘটনা আছে, দুটো ইনসিডেন্ট, দুটো মৃত্যু। গল্পের শুরুটা ঠিক কিছুটা এইভাবে হয় যে উত্তরপ্রদেশের একটা ছোট্ট জায়গা আছে ইটাওয়া, এইখানে সুমিত্রা ঠাকুরের জন্ম হয়। এই সুমিত্রা ঠাকুরের ফ্যামিলিতে তার বাবা এবং মা ছিল। অনেক ছোটবেলায় তার মা মারা যায়, ওই ধরুন যখন 5 বছর বয়স। তারপর বাবা কাজের জন্য দিল্লি চলে যায় এবং সে বেশিরভাগ সময়টাই দিল্লিতে কাটাতো। তো এই কারণে ইটাওয়াতে এই সুমিত্রা ঠাকুর একদম একা পড়ে যায়। সে তার মাসির কাছে আস্তে আস্তে মানুষ হতে লাগে। যখন তার 18 বছর বয়স হয় তখন তার বিয়ে হয়ে যায় জগদীশ বলে একজন ছেলের সাথে। এই জগদীশও সুমিত্রার বাবার মতনই দিল্লি শহরে কাজ করত এবং সে সুমিত্রার কাছে কিন্তু থাকতে পারতো না। তো সুমিত্রার জীবনে যে একাকিত্ব ছিল সেই একাকিত্বটা সবসময় লেগেছিল, এটা থেকে সে মুক্তি পায়নি। কিন্তু 1.5 বছর পর তার কোল আলো করে তার একটা সন্তান জন্ম নেয় এবং এই সন্তান জন্ম নেওয়ার পর সে ভীষণ খুশি হয়ে যায় এবং এত খুশি হয় যে সে তার সন্তানকে তার বুক থেকে একবারের জন্য সরাতো না। মানে সবাই গ্রামে জানতো যে সুমিত্রা এবং সুমিত্রার যে সন্তান আছে তাদের মধ্যে কি অটুট ভালোবাসা আছে। এবং সুমিত্রার জীবনে এই প্রথমবার তার একাকিত্ব নেই, তার ভালোবাসার অভাব নেই, তার কাছে যেন সমস্ত কিছু আছে, পৃথিবীর সমস্ত সুখ সে তার সন্তানের মধ্যে পেয়েছে। এইভাবে দিন কাটছে, সমস্ত কিছুই ঠিকঠাক চলছে। জগদীশ মাঝে মাঝে দিল্লি থেকে ইটাওয়া আসে, কিছুদিন থাকে, তারপর আবার দিল্লি চলে যায়। এইভাবে হঠাৎই একদিন, গ্রামের দিক তো সেই সময় নলকূপ কিন্তু বাড়িতে বাড়িতে ছিল না। মেনলি তখন এইটাই চলন ছিল যে গ্রামে একটা কুয়ো থাকবে, সেই কুয়ো থেকে মহিলারা জল তুলে তার বাড়িতে আনত। তো এইরকমই এক দুপুরে সুমিত্রা তার ছেলেকে কোলে নিয়ে কুয়োর দিকে এগোচ্ছে জল আনার জন্য। এক কোকে কলসি আছে আর এক কোকে আছে তার বাচ্চা। এইটা আমি 1985-র ঘটনা বলছি। এইবার যখন সে জল আনতে যাচ্ছে হঠাৎ করে তার শরীরে একটা খিঁচুনি ওঠে। তার বাচ্চাটা তার কোলে রয়েছে এরকম ভাবে, এইদিকে সে একদম স্ট্যাচুর মতন দাঁড়িয়ে গেছে, তার হাতটা একটা হাত এরকম উপর দিকে উঠে গেছে, তার চোখগুলো গোল 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 করে ঘুরছে। মানে যাই হোক, গ্রামের দিকে তো একটা জিনিস চলন আছে না, যে ডাইনি পিশাচ এরকম, মানে কিছু দিনে দুপুরে যেন গ্রামের মানুষ স্বয়ং একটা ডাইনিকে দেখছে, সবাই ভয় পেয়ে গেছে। এইভাবে কন্টিনিউয়াসলি 5 মিনিট চলতে থাকে। এর মাঝে তার বাচ্চা যখন হাতের প্রেসারে কষ্ট পাচ্ছে তখন কেঁদে উঠেছে।
এবার আস্তে আস্তে 5 মিনিট পর যখন সুমিত্রার হোশ ফেরে, তখন সবাই ওর দিকে তাকাতাকি করছে। এবার সুমিত্রা সবাইকে জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে। কিন্তু এবার গ্রামের দিকে সবাই ওখানে কনজারভেটিভ, অন্যের বউকে আমি কি বলবো না বলবো সেটা নিয়ে আবার সালিশ সভা হবে, সেটা কেউ সেই সময় চায়নি। এই কারণে সুমিত্রাকে বলে যে না কিছু হয়নি। কিন্তু সুমিত্রা বুঝতে পারে তার কিছু একটা ব্যাপার হয়েছিল, কিন্তু সেটা সেই সময় কেউ তাকে বলেনি। এরপর ঠিক 7 দিন কেটে যায়। 7 দিন পর সুমিত্রা তার রান্নাঘরে খাবার বানাচ্ছে, তার কাছেই একদম তার সন্তানটা রয়েছে। পিছনে শ্বশুর শাশুড়ি বসে আছে, যেমন গ্রামের বাড়িতে মাটির চুলো ঘরে একটা রান্না হচ্ছে। হঠাৎ করে রান্না করতে করতে সুমিত্রার আবার খিচুনি ধরে, এবং খিচুনি ধরে এইবার সে 2টো হাত উপরে করে দিয়েছে। তার চোখটা গোল গোল করে ঘুরছে এবং সে হাঁপাচ্ছে, ঘাম বেরোচ্ছে, মানে একটা অদ্ভুত টাইপের খিচুনি এসছে। এবং এইটা দেখে তো রীতিমতন তার শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী সবাই দেখে ভয় পেয়ে যায়। ঠিক সেইবারও এই জিনিসটা 5 থেকে 7 মিনিট চলার পর সুমিত্রা আবার স্বাভাবিক হয়ে যায় এবং সবাইকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এবং সামনে যখন শ্বশুরকে দেখে ভাবে যে শ্বশুরের সামনে এটা কি হয়েছে, মানে সে ঘেমে টেমে গেছে, সে আবার ঘুমটা দিচ্ছে, যেমন গ্রামের দিকে আগে ছিল যে ঘুমটা দেওয়ার চলনটা ছিল সেটা দিচ্ছে। কিন্তু সেইবারও সবাই সুমিত্রাকে বলে যে না কিছু হয়নি, একটু এড়িয়ে। এইবার এই খবরগুলো জগদীশের কাছে যায়। জগদীশ দিল্লি থেকে বাড়ি চলে আসে, মানে সে বউকে প্রচণ্ডই ভালোবাসত এবং বউয়ের এই দুর্দশায় সে দিল্লি থাকেই করে। তো সে বাড়িতে এসে সুমিত্রাকে প্রথমবারের জন্য পুরো ব্যাপারটা বলে। সুমিত্রা বুঝতে পারছিল যে তার সাথে এরকম কিছু হচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত কেউ ক্লিয়ার করে তাকে বলেনি। এইবার সে ক্লিয়ার হলো ব্যাপারটা, এবং এরপর থেকে ঘটনাটা অন্যদিকে মন দিতে থাকবে। কয়েকদিন পর সুমিত্রার যে স্বামী আছে সেই জগদীশ এটা ডিসাইড করে যে আমার সুমিত্রার হয়তো কিছু একটা হয়েছে, তার শরীরে কোনো হয়তো রোগ আছে, একটু ডাক্তার দেখানো দরকার আছে। তো সেই কারণে গ্রামের যে বৈদ্য থাকে, গ্রামের যে ডক্টর থাকে তাকে ডাকে। সে সুমিত্রাকে চেক করে বলে যে না সুমিত্রার তো কোনো রকম কোনো প্রবলেম নেই, সুমিত্রা তো বিন্দাস আছে, ঠিকঠাক আছে, তার শরীরের ইন্টারনাল বা এক্সটার্নাল সমস্ত কিছু ঠিকঠাক আছে। জগদীশ তো লেখাপড়া জানে না, না সুমিত্রা জানে, না সেই গ্রামের কোনো মানুষ সেই সময় কোনো উচ্চশিক্ষিত পদে আছে। তো সেই ডক্টরের উপর তাদের বিশ্বাস করতে হবে, এবং ডক্টর বলেছে সেটা সবাই বিশ্বাসও করে নিয়েছে। ভালো কথা। আরও কয়েকদিন এইভাবে চলে যায়। জগদীশ এখনও তার ওয়াইফের খেয়াল রাখার জন্য বাড়িতেই আছে। এইভাবে নেক্সট 5 মাসে বেশ কয়েকবার সুমিত্রার খিচুনি ধরে, চোখ ঘুরিয়ে, এরকম নানান কিছু হয়। কিন্তু গ্রামবাসী বলুন, তার শ্বশুর শাশুড়ি বলুন, সুমিত্রা বলুন, কেউই বুঝে উঠতে পারছে না ব্যাপারটা কি। এবার তাদের আবার এমন সামর্থ্যও নেই যে সুমিত্রাকে নিয়ে শহরে যাবে, বিকজ সুমিত্রার যে স্বামী আছে জগদীশ, সে দিল্লি শহরে সামান্য একটা কম টাকার কাজ করে। তো সেই কম টাকায় বড় ডাক্তার দেখাবে কি করে। এরপর সব থেকে কষ্টের জায়গা হচ্ছে যে সন্তানকে সুমিত্রা এত ভালোবাসত, সেই সন্তানকে এবার সুমিত্রা নিজের থেকে একটু দূরে রাখতে শুরু করলো। তার কারণ কি, যখনই তার খিচুনি উঠছে, যখনই সে হাত পা ছুটছে, কোনোভাবে তার বাচ্চার গায়ে যদি লেগে যায়, সেটা তো সুমিত্রার কাছে সব থেকে বড় কষ্টদায়ক জিনিস হবে না। তো এই কারণে সুমিত্রা ডিসাইড করে যে যখন আমার সামনে অন্য কেউ থাকবে, তখন আমি আমার বাচ্চাকে আমার নিজের কাছে রাখবো, আর যখন কেউ থাকবে না, যখন আমি একা থাকবো, তখন আমি চেষ্টা করব যে আমার সন্তানকে আমার থেকে একটু ডিস্টেন্সে রাখতে। এটাই হয়তো মায়ের স্যাক্রিফাইস। যাই হোক, এইভাবে তার খিচুনি আসতে লাগে আর সন্তানকে সে দূরে রয়ে। সুমিত্রার মন ভালো না থাকারই কথা, জগদীশেরও নেই, তার ফ্যামিলিরও নেই, এবং গ্রামে এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ইভেন অনেকে তো তাদের বাচ্চাকে এটা ভয় দেখে খাওয়াচ্ছে, এটা ভয় দেখিয়ে ঘুম পাড়াচ্ছে যে ঘুমিয়ে পড়ো, খেয়ে নাও, না হলে সুমিত্রা এসে যাবে। সেই গ্রামের ভয়ের গল্পগুলো শোনায় না মারা ছোটবেলায়, ঠিক এরকম ব্যাপার। এইবার আসছে 16 জুলাই 1985। এই দিনও সুমিত্রার খিচুনি ওঠে, কিন্তু এই দিনের যে খিচুনি ছিল, সেই খিচুনিতে একটা আলাদা ব্যাপার ছিল। সেই আলাদা ব্যাপারটা হচ্ছে যে অন্যবার যখন খিচুনি হয় তখন সে গঙ্গায় না, সে তখন কোনো কথা বলে না, কিন্তু এইবার অদ্ভুতভাবে সে গঙ্গাচ্ছে, এবং গঙ্গাতে গঙ্গাতে একটা কথা সে বলে যে আজ থেকে 3 দিন পর আমি মারা যাব।
নিজের মৃত্যুকে নিজেই ভবিষ্যৎবাণী করছে। 5-6 মিনিট এভাবে গঙ্গানি সেই চোখে যেমন খিচুনি আসে সেরকম চলতে থাকে, তারপর কিন্তু সে আবার নর্মাল হয়ে যায়। এইবার নর্মাল হয়ে গেলে জগদীশ, তার ফ্যামিলি সবাই বলে যে জানিস তুই তোর মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিস। এবার দেখুন, যে যেমনই হোক না কেন মৃত্যুকে সবাই কম বেশি একটু ভয় পায়। তো সুমিত্রাও ভাবি যে আমি এটা বললাম, এটা কি আমার সাথে হবে? তার বাচ্চাটার কথা মনে পড়তে থাকে যে আমি বাচ্চাকে ছেড়ে চলে যাবো। তা মানুষ একটা সিরিয়াস ব্যাপার হয়ে যায়, জগদীশও একটা মাইন্ডসেট খারাপ করে নেয়। এইবার 3 দিন কেটে যায়। এবার আসে 19শে জুলাই, যে দিনের কথা সুমিত্রা বলেছিল যে আমি আজকে মারা যাব। সেই দিন সুমিত্রা ডিসাইড করে যে আমি ঘরের থেকে বাইরে বেরোবো না, যাতে আমার কোনো বিপদ না হয়। আমি রান্না করবো না, তার কারণ আগুনের কাছে গেলে আমার বিপদ হতে পারে। আমি কোথাও সিঁড়িতে উঠবো না, কিচ্ছু করবো না, জাস্ট বাড়িতে বসে থাকবো। তার কারণ সে চায় না যে তার কোনো রকম বিপদ হোক এবং তার মৃত্যু হোক। এইবার সুমিত্রা যখন বিকেল দিক হয় তখন তার একটু না মাথাটা কেমন ঘোরাচ্ছে, একটু দম বন্ধ হয়ে আসছে। সেভাবে আমি ঘরের মধ্যে এতক্ষণ ধরে বসে আছি, আমি বাইরে না যাই, আমি যে চৌকাঠটা আছে না সেই চৌকাঠে গিয়ে একটু দাঁড়াই। এবার চৌকাঠে গিয়ে সে দাঁড়িয়েছে নর্মালি, এদিক ওদিক দেখছে। হঠাৎ করে তার গ্রামেরই এক প্রতিবেশী বলতে পারেন, বান্ধবী বলতে পারেন, তার সাথে তার দেখা হয়েছে। সে রাস্তা থেকে যাচ্ছে। এবার রাস্তা থেকে দেখে যেমন অভিবাদন হয় না, কি রে কেমন আছিস, কি করছিস, তোর শরীর ঠিক আছে, এইরকম নর্মাল কথাবার্তা হচ্ছে। হতে হতেই সেই মহিলাটা দেখছে যে সুমিত্রা হঠাৎ করে একদম স্ট্যাচু হয়ে গেছে, মানে নড়ছে না, মানে পুরো স্ট্যাচু, একদম যেরকম দাঁড়িয়েছিল সেরকম স্ট্যাচু হয়ে গেছে। এইবার সে চিৎকার করতে থাকে যে সুমিত্রার কি হয়ে গেল, কি হয়ে গেল। সবাই দৌড়ে আসে, সবাই দেখে যে সুমিত্রা একদম স্ট্যাচু হয়ে গেছে। কোনো মতে তাকে ঘরে নিয়ে শোয়ানো হয়, একদম স্ট্যাচু যেমন একটা শোয়ানো সেরকমই ব্যাপার। এইবার ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার নার্ভ চেক করে, সমস্ত কিছু চেক করে বলে যে সুমিত্রা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। জগদীশ তার স্বামী রীতিমতন কাঁদতে শুরু করে, বাচ্চার মতন। তার কারণ জগদীশ তার ওয়াইফকে প্রচন্ড ভালোবাসত। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হয়েছে সেটা মেনে নিতেই হবে। এবং এটা হয়তো সবাই জানতো, তার কারণ যেভাবে সুমিত্রা আস্তে আস্তে খিচুনি বাড়তে থাকছিল, যেভাবে সে তার মৃত্যু প্রেডিক্ট করছিল, সেই এক্সাক্ট ডেটে তার ভবিষ্যৎবাণী মিলে গেল। এবার হিন্দুদের যখন মৃত্যু হয় তখন তাকে শ্মশানে নিয়ে যাওয়ার আগে তাকে স্নান করানো হয়, তাকে চন্দন তিলক পরানো হয়, তাকে তেল মালিশ করা হয়, অনেক কিছু, তাকে নতুন বস্ত্র দেওয়া হয়, অনেকগুলো নিয়ম আছে। এই ক্ষেত্রেও সুমিত্রার বেলাও সেটা হচ্ছে। এবার যেহেতু মেয়ে মানুষ, তাকে ঘরের মধ্যে রেখে তাকে স্নান করানো হয়েছে, তাকে তেল মাখানো হচ্ছে, 45 মিনিট এইভাবে গেছে। এবার সবাই চাইছে কি জানেন তো, যে সুমিত্রার যে ডেড বডিটা আছে তার শেষ সংস্কার যেটা আছে না, সেই সৎকারটা খুব তাড়াতাড়ি করে হয়ে যাক। তার কারণ সবাই একটু ভয় পেয়ে আছে যে একটা মেয়ে মানুষ নিজের ভবিষ্যৎবাণী করেছে। কিসের ভবিষ্যৎবাণী? নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী, এবং সেটাও আবার ঠিক হয়ে গেছে। এবার গ্রামের উপর কোনো বিপদ আসবে না তো। মনে রাখবেন, আমি কিন্তু কথা বলছি 2023-এর না, 1985-র। সেই সময় গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি যায়নি, সেই সময় ইন্টারনেট নেই, সেই সময় কিচ্ছু নেই, সেই সময় সমাজে এরকম চলতো। তো যাই হোক, 45 মিনিট কেটেছে, এরকম হচ্ছে। এবার হঠাৎ করে বাইরে তো গ্রামের সবাই দাঁড়িয়ে আছে তার বাড়ির চারিদিকে, যে সুমিত্রার মৃত্যু হয়েছে। হঠাৎ করে যে রুমে তাকে স্নান করানো, তাকে সাজানো হচ্ছিল, সেই রুম থেকে একটা মহিলার রীতিমতন ভয় পেয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে আসছে, এসে বলছে যে সুমিত্রার চোখ খুলেছে হঠাৎ করে। এই বলতে না বলতেই 30 সেকেন্ডের মধ্যে আবার আরেকটা মহিলা বেরিয়ে আসছে। বেরিয়ে এসে বলছে যে সুমিত্রা অল্প অল্প হাত নাড়ছে। আবার 30 সেকেন্ডের মধ্যে আরো একটা মহিলা বেরিয়ে এসে বলছে সুমিত্রা দাঁত কিটকিট কিটকিট করছে। এবার তো সবাই অবাক হয়ে যায় যে এটা হচ্ছেটা কি। এবার এর একটাই উপায়, গ্রামের যে ডাক্তারবাবু আছে তাকে ডাকো। গ্রামের ডাক্তারবাবু আবার আসে, জাস্ট 1 ঘন্টার মধ্যে কিন্তু তার 2বার আসা হচ্ছে। একবার চেক করে বলেছে যে সে আর নেই। এইবার সে যখন চেক করে বলছে যে জগদীশ, তোমার ভাগ্যটা খুব ভালো, তোমার ওয়াইফের ভাগ্যটাও খুব ভালো, এই মৃত্যুকে ছুঁয়ে বেরিয়ে এসছে। সুমিত্রা মরেনি, সুমিত্রা বেঁচে আছে। এবার সুমিত্রার আস্তে আস্তে ঘোর কাটছে, ঘোর কেটে সে উঠে বসেছে। এবার উঠে বসে চারিদিকে দেখছে যে তার পায়ে তেল, গায়ে জল, এরকম অবস্থায় কেন?
পাশে যেসব মহিলারা বসে আছে, গ্রামের মহিলারা ছিল, তাদেরকে বলছে যে আপনারা আমার শরীরে তেল লাগাচ্ছেন, জল লাগাচ্ছেন কেন, আপনারা কারা? এবার জগদীশ ঘাড়ের মধ্যে আসে, এসে তাকে জড়িয়ে ধরতে চায়। ওয়াইফ তো জগদীশকে সরিয়ে বলে, এই আপনি পরপুরুষকে, আপনি একটা পরনারীকে টাচ করছেন, আপনার লজ্জা লাগে না? সবাই দেখে অদ্ভুত হয়ে যায়, ভাই ব্যাপারটা হচ্ছে এটা কি? এরপর তার সন্তান, তার প্রিয় সন্তান, তাকে যখন কোলে দেওয়ার চেষ্টা হয়, সে বলে এটা তো আমার সন্তান না, এটা কে? সবাই অবাক হয়ে যায়। এবার ডাক্তারবাবু এইসব দেখে বলেন যে হয়তো একটা ট্রমা লেগেছে এই সুমিত্রার ওই খিচুনির ফলে, এই কারণে ওকে একটু টাইম দাও, সময় দাও, ও আস্তে আস্তে রিকভারি করে যাবে। ঠিক আছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ওকে সময় দেওয়া হলো। কিন্তু সুমিত্রা কোনো মতে কাউকে চিনতে পারছে না, কাউকে বুঝতে পারছে না, সবাইকে অচেনা করছে, হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, কাউকে চিনতে পারছে না। এই অবস্থায় জগদীশ তো হতবাক হয়ে গেছে, কি হবে কি হবে না। একটা অশিক্ষিত মানুষ তো, শিক্ষা কম আছে, সে ভাবছে যে আমার ওয়াইফটা কি হলো। এইদিকে ওয়াইফ কিন্তু অনেক কথা বলছে, কথা বলার মধ্যে সে টুকটাক ইংলিশও বলছে। এবার সুমিত্রা যে ছিল সে কিন্তু পড়ালেখা জানতো না, সেই ইংলিশ তো দূরের ব্যাপার, সেই হিন্দিটাও ঠিকঠাক জানতো না। দেখবেন বাংলার মধ্যেও অনেক আঞ্চলিক বাংলা ভাষা হয়, যেমন পুরুলিয়ার দিকে বাংলাটাকে একরকম ভাবে বলা হয়, কোচবিহারের দিকে বাংলাটাকে একরকম ভাবে বলা হয়, বাংলাদেশের দিকে বাংলাটাকে নানান জেলায় নানান রকম ভাবে বলা হয়। তো হিন্দিও না নানান জায়গায় নানান ভাবে বলা হয়। তো তাদের গ্রামে যে হিন্দিটা বলা হতো, সেই হিন্দিটা ওই তার ইটাওয়া যে গ্রামটা ছিল বা জেলাটা ছিল, সেইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই ঘটনাটা ঘটেছিল 19শে জুলাই। এরপর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর চলে যায়। এই 3 মাসে সুমিত্রা না তার স্বামীকে কাছে ঘেঁষতে দিয়েছে, না শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেছে, না নিজের সন্তানকে আগলিয়ে নিয়েছে, একদম যেন সবাই অচেনা। কিন্তু এই 3 মাসে সে একটা জিনিস করেছে, সে চিঠি লিখত, চিঠি লিখে তার হাজবেন্ড জগদীশকে বলতো যে তুমি এই জিনিসগুলো পোস্ট করে দিয়ে আসবে। এবার জগদীশ তো লেখাপড়া জানে না, তাকে পোস্ট করতে বলা হতো, সে পাশের যে পোস্ট অফিস ছিল সেখানে পোস্ট করে দিত। এইভাবে 3 মাস কেটে যায়। অক্টোবরের 20 তারিখ আসে। এই সময় ওই ইটাওয়াতে যে গ্রামে সুমিত্রা থাকে, সেই গ্রামে একটা লোক আসে। সেই লোকটা এসে চারিদিকে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে আপনাদের গ্রামে কি এরকম একটা মেয়ে আছে, যে মেয়েটার খিচুনি হয়, যার চোখ ফোক উল্টে যায়, সে এরকম মাঝে মাঝে উল্টোপাল্টা আচরণ করে, যার একবার মৃত্যু হয়ে আবার সে বেঁচে আসে, এরকম কি কোনো মেয়ে আছে? এবার সেই সময় গ্রামের মানুষ এটা শুনে বলছে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কে? আবার অনেক গ্রামের মানুষ এটাও ভাবছে যে হয়তো সুমিত্রার ঘটনাটা আস্তে আস্তে শহরে পৌঁছাচ্ছে, কারণ কি সুমিত্রার গ্রামের পুরুষ মানুষরা বেশিরভাগই কিন্তু শহরে কাজ করত। তো সেই ক্ষেত্রে শহর থেকে মানুষ হয়তো একটা কৌতূহল বশত এসে জিজ্ঞাসাবাদ করছে। তো এর মধ্যে জগদীশ আছে, মানে সুমিত্রার যে হাজবেন্ড ছিল, সে আসে, বলে যে হ্যাঁ সুমিত্রা তো আমার ওয়াইফ। তার শ্বশুর শাশুড়িও আসে যে হ্যাঁ ও তো আমার বৌমা, কিন্তু লাস্ট 3 মাস আগে এরকম হয়েছিল, এখন তো চিনতেই পারে না কি হয়েছে, ব্যাপার হয়েছে। এর মাঝে সুমিত্রা এই কথাগুলো সামাও শুনতে পায়। শুনতে পেয়ে সে ঘর থেকে বাইরে আসে, বাইরে এসে দেখে সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার শ্বশুর শাশুড়ি হাজবেন্ডের জগদীশের সাথে কথা বলছে। সুমিত্রা ঘর থেকে দৌড়ে গিয়ে সেই অচেনা ব্যক্তিকে রীতিমতন জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। অনেক কষ্টে সেই অচেনা ব্যক্তি সুমিত্রাকে নিজের থেকে আলাদা করে বলে যে তুমি কে? তখন সুমিত্রা ক্লিয়ারলি বলছে যে বাবা তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার শিবা, তুমি আমার চিঠিগুলো পাওনি, চিঠিতে যে হ্যান্ডরাইটিংটা ছিল সেগুলো চিনতে পারোনি। তখন হঠাৎ করে সেই ব্যক্তি যে বাইরে থেকে এসেছিল, যার নাম হচ্ছে রাম সিয়া ত্রিপাঠী, সে মনে করে যে হ্যাঁ তার মেয়ের লেখার সাথে সুপ্রিয়ার যে হ্যান্ডরাইটিং আছে চিঠিতে, সেগুলো প্রায় 95% মিল আছে। এইবার রাম সিয়া ত্রিপাঠী এই সুমিত্রাকে বলে যে তুমি যদি আমার মেয়েই হও তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে। সুমিত্রা বলে ঠিক আছে, আমি প্রমাণ দিতে রাজি। এবার চারিদিকে গ্রামবাসী চলে এসছে। দেখবেন গ্রামে কোনো ঘটনা হলেই গ্রামবাসী এসে বলে কি হয়েছে রে, কি হয়েছে রে। ঠিক এইখানেও সেরকম ব্যাপার। তার হাজবেন্ড কিছুই বুঝতে পারছে না, জগদীশ শ্বশুর শাশুড়ি তারা তো আরো ভেবাচেকা খেয়ে গেছে।
যে কি হচ্ছে রে ভাই এখানে। এইবার রামসিয়া ত্রিপাঠী তার একটা ব্রিফকেস খোলে, সেই ব্রিফকেসে একটা অ্যালবাম বার করে, সেই অ্যালবামে 15টা ছবি আছে। বলে এখানে 15টা ছবি আছে, এই ছবিগুলো দেখে বলতে হবে যে এগুলো কারা। এবার এক এক করে ছবি দেখায়, সেখানে সুপ্রিয়া বলে, মানে সুপ্রিয়া কাম শিবা ত্রিপাঠী বলছে যে এইটা আমার মা, এইটা আমার বোন, এইটা আমার জন্মদিনের ছবি, এটা আমার হাজবেন্ড ছেদি লালের ছবি, এটা আমার শ্বশুর শাশুড়ির ছবি, এটা আমার দেওরের ছবি। তারপর লাস্টে একটা ছবি বাকি আছে, সেই ছবিটা দেখে সুপ্রিয়া একদম থেমে যায়। তখন রামসিয়া ত্রিপাঠী বলে যে তুমি যদি আমার মেয়েই হও তাহলে কিন্তু তুমি একে চিনবে, তুমি থেমে গেলে কেন, সবাইকে তো চিনতে পারলে, একে। তখন সুমিত্রা কাঁদতে শুরু করে, হাউ হাউ করে কাঁদছে একদম সবার সামনে, গ্রামের সবাই বসে আছে। বলছে যে বাবা, এ হচ্ছে আমার ননদ, যে আমাকে মারে, যে আমাকে খুন করে যে আমাকে রেল লাইনে ফেলে দিয়ে এসেছে। এবং এইটা শোনার পর রামসিয়া ত্রিপাঠী ব্রিফকেসটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং সুপ্রিয়াকে জড়িয়ে ধরে দুজনে মিলে অকুল পাথারে কাঁদতে থাকে। যেন জন্মান্তরে সন্তান তার বাবাকে দেখলো আর বাবা তার সন্তানকে দেখলো। স্টিল গ্রামবাসী, তার হাজবেন্ড, তার শ্বশুর শাশুড়ি সবাই অবাক, সবাই ভাবছে হচ্ছেটা কি। এরকম 10 মিনিট 15 মিনিট কান্নার পালা চলে। কান্নার পালা থামার পর রামসিয়া ত্রিপাঠী একটা চেয়ার নিয়ে বসে সে আস্তে আস্তে বলতে শুরু করে, আপনারা এতক্ষণ সুপ্রিয়ার ঘটনা শুনলেন, এইবার ঘটনাটা চলে যাচ্ছে শিবা ত্রিপাঠীর ক্ষেত্রে। শিবা ত্রিপাঠী কে? রামসিয়া ত্রিপাঠীর মেয়ে, যার জন্ম হয় 1962 সালে। সেই সময় মেয়েদের এডুকেশন খুবই কম হতো, কিন্তু যেহেতু রামসিয়া ত্রিপাঠী নিজে একজন প্রফেসর ছিলেন, সে তার মেয়েকে গ্র্যাজুয়েট করে। এবং এই যে রামসিয়া ত্রিপাঠী বা শিবা ত্রিপাঠীর বাড়ি ছিল দিবিয়ানগর, যে দিবিয়ানগরের ডিস্টেন্স ইটাওয়ার থেকে 80 কিলোমিটার দূরে। এবং সুপ্রিয়ার ফ্যামিলি আর দিবিয়ানগরের যে রামসিয়া ত্রিপাঠী বা শিবা ত্রিপাঠী আছে, একে অপরের ফ্যামিলিকে কিন্তু কোনোদিন দেখেও নি আর চেনেও নি। তারপর রামসিয়া ত্রিপাঠী বলতে শুরু করে যে মেয়েকে অনেক শিক্ষিত বানিয়ে 18 বছর যখন বয়স হয় তখন ছেদিলালের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিই। 5 বছরের মধ্যে তাদের 2টো বাচ্চা হয়, কিন্তু বিয়ের সময়টা খুব একটা সুখকর ছিল না, যেহেতু আমার মেয়ে গ্র্যাজুয়েট ছিল এবং তার যে শ্বশুরবাড়ি ছিল সেই শ্বশুরবাড়ির কেউই গ্র্যাজুয়েট ছিল না, না তো আমার মেয়ের মতন উচ্চশিক্ষিত ছিল। এই কারণে আমার মেয়ের যে শ্বশুরবাড়ির লোকরা ছিল তারা সবসময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগত, যার জন্য আমার মেয়েকে তারা সবসময় হিংসা করতো, সবসময় কথা শোনাতো। যেহেতু রামসিয়া ত্রিপাঠী একজন প্রফেসর ছিল, তো শিবা ত্রিপাঠীর শ্বশুরবাড়ির লোক ভাবতো যে তার বাবার কাছে অনেক টাকা আছে, এই কারণে বারবার বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আসার জন্য, মানে সোজা কথায় বলতে গেলে পণ নিয়ে আসার জন্য চাপ দিত। এইভাবে 18 জুলাই 1985 সেই রাত্রে তার ননদ রামসিয়া ত্রিপাঠীর মেয়ে শিবা ত্রিপাঠীকে হত্যা করে। এইটা শোনার পর পুরো গ্রামবাসী, তার হাজবেন্ড, তার শ্বশুর শাশুড়ি সবাই অবাক হয়ে যায়, একটা যেন বিস্ময় দেখছে যে এটা হচ্ছেটা কি। তখন সুপ্রিয়া বলে যে বাবা, আমি আমার বাড়ি যাব, মানে রামসিয়া ত্রিপাঠীর বাড়ি যাবে। এবার তার তো একটা শ্বশুর বাড়ি আছে, সেখানে তার হাজবেন্ডও আছে, কিন্তু সুপ্রিয়া ঠিক করে, বা বলতে পারেন শিবা ত্রিপাঠী ঠিক করে, আপনি যে নামেই ডাকবেন না কেন, সে বলে যে আমার আগের জন্মের যে শ্বশুর বাড়ি আছে যেখানে আমাকে হত্যা করা হয়েছিল সেখানে আমি আর যাব না, কিন্তু সেইখান থেকে আমার যে 2টো বাচ্চা আছে সেই 2টো বাচ্চাকে আমি আমার কাছে নিয়ে আসব, এবং আমার যে বর্তমান বাচ্চা আছে সেই বাচ্চা আছে, এই 3জন বাচ্চাকেই মানুষ করবো। এবং যে হাজবেন্ড আমাকে অত্যাচার করেছে, আমাকে পণের জন্য অত্যাচার করেছে, যে হাজবেন্ড আমাকে হত্যা করায় ডাইরেক্ট প্ররোচনা দিয়েছে, সেখানে আমি আর ফিরবো না। এবং এই যে শিবা ত্রিপাঠী ছিল রামসিয়া ত্রিপাঠীর মেয়ে,
তার হত্যাটাও বেশ করুণ ছিল। তাকে ননদ হত্যা করে এবং গভীর রাত্রেবেলা তাকে নিয়ে ট্রেন লাইনে ফেলে আসে এবং ট্রেন লাইনে যখন তার ডেড বডিটা পাওয়া যায় তখন এটা দেখা যায় ক্লিয়ারলি যে তার উপর কোনো ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন নেই, তার মাথায় একটা আঘাত আছে। কিন্তু সেই সময় এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত মানুষ জাগ্রত ছিল না। তার বডিটাকে তার শ্বশুর বাড়ির লোকরা নিয়ে এসে তার শেষ কর্ম করে দেয়, যার ফলে আর কোনো প্রমাণ না থাকার জন্য তার শ্বশুর এবং ছেড়িলাল স্বামীকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় এবং শেষমেশ তার শাশুড়ি আর ননদও তারাও বেইল পেয়ে যায়। এবং এই আফসোসে সে আর কোনোদিন শ্বশুর বাড়ি ফেরেনি। সে জগদীশকে নিজের হাজবেন্ড বলে পরিচয় দেয় এবং ডিসাইড করে যে জগদীশ গরিব তো হতে পারে কিন্তু সে মন থেকে প্রচণ্ডই ভালো। সে সুপ্রিয়াকে প্রচণ্ড ভালোবাসত। হয়তো শিবা ত্রিপাঠীর আবার পুনর্জন্ম হয়েছে সুপ্রিয়ার শরীরে, সেই কারণে সে জগদীশকে এবং জগদীশের বাচ্চাকে এবং তার পুরনো আগের জন্মের যে বাচ্চা ছিল তাদের তিনজনকে নিয়ে আবার সুখে শান্তিতে সংসার করতে থাকে। সুপ্রিয়া মারা যায় 19 জুলাই 1985 এবং শিবা ত্রিপাঠী তাকে হত্যা করা হয় 18 জুলাই 1985। 24 ঘন্টার ডিফারেন্সে এবং 24 ঘন্টায় এই শিবা ত্রিপাঠীর জন্ম আবার হয় সুপ্রিয়ার শরীরে। এই গল্পটাই হচ্ছে আজকের পুনর্জন্মের ঘটনা। এইবার আসি প্রমাণ এবং ফ্যাক্টসের ব্যাপারে। আপনার এই ঘটনাটা শুনে খুব একটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এই ঘটনাটা সব থেকে বড় শিলমোহর দেয় ভার্জিনিয়া ইউনিভার্সিটির প্রফেসররা। তারা যখন এই ঘটনাটা শোনে তখন আমেরিকা থেকে তারা ভারতে আসে। ভারতে তারা ইটাওয়াতে গিয়ে সুপ্রিয়াকে রীতিমতন কোশ্চেনিং করে, তাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করে এবং তারা সমস্ত কিছু ঝালিয়ে দেখে যে ব্যাপারটা সত্যিই না মিথ্যে। তারপর শেষমেশ তারা বলতে বাধ্য হয় যে পৃথিবীতে এটা একমাত্র এমন ঘটনা যেটা ফ্যাকচুয়ালি প্রমাণ সহকারে আপনি বলতে পারেন যে হ্যাঁ, সুপ্রিয়ার শরীরে শিবার পুনর্জন্ম হয়েছে। এরপর আপনার মনে হতেই পারে যে সুপ্রিয়া এবং জগদীশের যে 3 বাচ্চা সহকারে ফ্যামিলি তাদের কি হলো। 1998 সাল এক অজানা রোগে সুপ্রিয়া মারা যায়। তার 1 বছর পরে ওয়াইফের মৃত্যুর শোকে জগদীশও মারা যায়। তার বাচ্চারা এখনো বেঁচে আছে এবং তারা ইটাওয়াতে থাকে। তাদের সিক্রেসির জন্য তাদের কোনো ফটো আমি বর্তমানে পাবলিশ করব না। এরকম নতুন নতুন গল্প যদি আরও শুনতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।